আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বেসিক বিল্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর বায়োলজির প্রথম অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। চলো আমরা শুরু করি। শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম। তাহলে যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কি হবে? কম হবে। এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি হবে। অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি হবে। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি। তাহলে নিচের ধাপে কি থাকবে? অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি থাকবে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা থাকবে কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। তাহলে জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে আন্তর্জাতিক কোডের 7টি ধাপ আছে। এই ধাপগুলো কি কি? এই ধাপগুলো হচ্ছে 1 নাম্বার কিংডম বা রাজ্য, 2 নাম্বার হচ্ছে ফাইলাম পর্ব, ডিভিশন বা বিভাগ, শ্রেণী বা ক্লাস, অর্ডার বর্গ, ফ্যামিলি গোত্র, জেনাস গণ এবং স্পিসিস প্রজাতি। তো পরীক্ষার ক্ষেত্রে আমাদের এসবগুলোই মনে থাকে, নামগুলো মনে রাখা সহজ, কিন্তু কোনটার পর কোনটা হয় এটা লিখতে গেলে আমাদের একটু সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমাদের একটি সুন্দর পলিসি আছে। পলিসিটি হচ্ছে প্রথমে এই যে প্রত্যেকটা ধাপের প্রথম যে বর্ণগুলো আছে এগুলো আমরা আগে লিখব। যেমন কিংডমের কে, ফাইলামের পি, ক্লাসের সি, অর্ডারের ও, ফ্যামিলির এফ, জেনাসের জি এবং স্পিসিসের এস। এখন এই এই যে লিখলাম, এই লেখাটা আমরা কয়েকবার পড়ব এইভাবে, কেপিসি ওএফজিএস। তাহলে এটি আমরা বেশ কয়েকবার পড়ব, কেপিসি ওএফজিএস, কেপিসি ওএফজিএস। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় আসলে প্রথমে আমরা এইভাবে লিখে নিব। এইভাবে লিখব, কে পি সি ও এফ জি এস। এরপরে কে তে কিংডম, আমরা এখানে এটা কিংডম বানিয়ে দিব, কিংডম। তারপরে পি তে ফাইলাম, এটারে ফাইলাম বানাই দিব। সি তে ক্লাস, এটারে ক্লাস বানাই দিব। ও তে অর্ডার, এফ তে ফ্যামিলি, জি তে জেনাস এবং এস তে স্পিসিস। ওকে, তো আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই পরীক্ষার হলে এটা লিখতে পারবো। ওকে, এরপরে উপরের ধাপ যেন বড় একটা সেট, উপরের ধাপ বড় একটা সেট আর নিচের ধাপ হলো তার উপসেট। তাহলে উপরের ধাপটা হচ্ছে একটা সেট আর নিচের ধাপ হচ্ছে উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, রাজ্যের উপসেট হলো পর্ব এবং পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। এভাবে বর্গের উপসেট, বর্গের নিচে বর্গের উপসেট হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির উপসেট জেনাস, জেনাসের উপসেট হচ্ছে স্পিসিস। এইভাবে চলতে থাকবে। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। এই পদ্ধতিকে কি বলে? নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপে থাকে সেগুলো উজ্জ্ব রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমোস্যাপিয়ান শ্রেণীবিন্যাস হবে এরকম। প্রথমে আছে কি? রাজ্য। এখানে আছে রাজ্য বা কিংডম। এখানে
মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলি। এর কারণগুলো এখানে লেখা আছে। কারণ হচ্ছে সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী, জটিল টিস্যু তত্ত্ব বিদ্যমান। এর ফাইলাম হচ্ছে কর্ডাটা, কারণ হচ্ছে জীবের এক পর্যায়ে এদের নটোকার থাকে। এরা হচ্ছে বহুকোষী, পরভোজী, জটিল টিস্যু তত্ত্ব এবং সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, কারণ এরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে। অর্ডার হচ্ছে প্রাইমেট, কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তাহলে এদের আঁকড়ে ধরা উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র হচ্ছে হোমিনিডি, কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটা প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। এরপর হচ্ছে গণ হোমো, কারণ হচ্ছে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, অর্থাৎ দেহের অনুপাতে এদের মস্তিষ্ক বড়, এই জন্য এরা হচ্ছে হোমো এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। এদের গণ হচ্ছে হোমো, কারণ এদের দেহের অনুপাতে মস্তিষ্ক আকারে বড়, মস্তিষ্ক বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। প্রজাতি হচ্ছে হোমোস্যাপিয়েন্স, কারণ চওড়া এবং খাড়া কপাল। এদের কপাল হচ্ছে চওড়া এবং কপাল হচ্ছে কারণ এদের চওড়া এবং কপাল হচ্ছে খাড়া। খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। ওকে, তো এখানে প্রশ্ন আসে এইভাবে যে মানুষের শ্রেণীবিন্যাস এর ধাপগুলো লিখো। মানুষের শ্রেণীবিন্যাসের ধাপ লিখো। তখন আমাদের এটা লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তো এখানে প্রশ্ন আসে যে ধরো একটা মানুষের ছবি দেওয়া আছে, এরকম মানুষের ছবি দেওয়া আছে, ক নাম্বার দেওয়া আছে। তো এখানে ঘ নাম্বার পরীক্ষায় আসে যে উদ্দীপকের উদ্দীপকের জীবের জীবের শ্রেণীবিন্যাসের বা শ্রেণী বিন্যাস করো, বিন্যাস করো। তখন আমাদের এই বৈশিষ্ট্য সহ এগুলো লিখতে হবে। অনেক সময় এরকমও আসে যে মানুষের শ্রেণীবিন্যাসের হোমো এবং সাপিয়েন্সটি উল্লেখ করো, এভাবেও আসে। তো আমরা এটা একটু মনে রাখবো, মনে রাখলে এটি সহজে পারা যাবে। তো এখানে বেশ কিছু প্রশ্ন আসে, যেমন ক্লাস কি, অর্ডার কি, ফ্যামিলি কি, জেনাস কি, স্পিসিস কি, এগুলো আলাদাভাবে আসে ক নাম্বারে। তো এগুলো যদি আলাদাভাবে আসে তাহলে আমরা প্রশ্নটার উত্তর লিখবো এইভাবে। ধরো এখানে পরীক্ষায় আসলো যে আমি দেখাই, ক্লাস দিয়ে দেখাই যে ক্লাস কি বা শ্রেণী বলতে কি বুঝো, শ্রেণী কি, অথবা বলতে কি বোঝো সেটাও আসতে পারে। তো যেটাই আসুক আমরা উত্তর লিখবো এইভাবে। তো এখানে দেখো যে এখানে সবচেয়ে কম যে জিনিসটা থাকে সেটি হচ্ছে কিংডম। এখানে কিংডম থাকে সবচেয়ে কম, সবচেয়ে কম। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটি হচ্ছে প্রজাতি। প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি, প্রজাতি। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রজাতি, সবচেয়ে বেশি বেশি থাকে, বেশি থাকে। তো আমরা এটার এই শ্রেণী বা প্রজাতি যেটাই আসুক, আমরা যদি প্রজাতি আসে তাহলে লিখব শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, সরি, শ্রেণীবিন্যাসের সবচেয়ে সর্বোচ্চ একক হচ্ছে প্রজাতি, সর্বোচ্চ একক হচ্ছে প্রজাতি এবং শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে কিংডম বা রাজ্য। তো এখন এর বাইরে এই যে বাকি যেগুলো আছে এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা যদি গণ আসে তাহলে লিখব অনেকগুলো প্রজাতি মিলে শ্রেণীবিন্যাসের যে ধাপ গঠিত তাকে বলবো আমরা গণ। যদি গোত্র আসে তাহলে বলবো অনেকগুলো বর্গ মিলে, সরি, অনেকগুলো গণ মিলে তৈরি হয় কি গোত্র। একইভাবে বর্গ আসলে অনেকগুলো গোত্র মিলে বর্গ। যদি শ্রেণী আসে, যেমন এখানে শ্রেণী কি, তাহলে আমরা বলবো শ্রেণীবিন্যাসের অনেকগুলো অনেকগুলো বর্গ মিলে, বর্গ নিয়ে শ্রেণীবিন্যাসের, আচ্ছা, শ্রেণী
বিন্যাসের যে একক গঠিত বা শ্রেণীবিন্যাসের যে ধাপ এখানে হবে হচ্ছে ধাপ, শ্রেণীবিন্যাসের যে ধাপ গঠিত তাকে শ্রেণী বলে, শ্রেণী বা ক্লাস বলে। এভাবে যেটাই আসুক আমরা খুব সহজে এগুলো লিখতে পারবো। ওকে, এরপরে দেখো এখানে কি আসে। আচ্ছা, এরপরে এখানে বলছে যে কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হলো তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয়। কারণ কোনো একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা করে কারণগুলো লেখা হয় না। আচ্ছা, এখানে আমরা যখন শ্রেণীবিন্যাস লিখবো তখন এই যে কারণগুলো আমরা লিখছি, যেমন ম্যামালিয়া এখানে কারণ, প্রাইমেটিভ অর্ডার এটার কারণ যে লিখছি, শ্রেণীবিন্যাস করার সময় এই কারণগুলো আসলে লিখতে হয় না। এই কারণগুলো জেনে জেনে শ্রেণীবিন্যাসের আমরা পর্ব যখন লিখবো তখন লিখবো কোঅর্ডিনেট মানুষের ক্ষেত্রে, বা কোঅর্ডিনেট পর্বের ক্ষেত্রে, আবার কোঅর্ডিনেট পর্বের প্রাণীর ক্ষেত্রে। আবার যদি শ্রেণী লিখি মাম্মালিয়া লিখবো, অর্ডার লিখলে প্রাইমেটিভ লিখবো, ফ্যামিলি লিখলে হোমোনিডি লিখবো, জেনাস লিখলে হোমো লিখবো, এবং স্পিসিস লিখলে হোমোসেপিয়েন্স লিখবো। আলাদাভাবে এই বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করতে হয় না। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এগুলো আমাদের জেনে নিতে হয়। অর্থাৎ আমরা যদি মানুষের শ্রেণীবিন্যাস করি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে এইভাবে: কিংডম অ্যানিমালিয়া, তারপরে হচ্ছে ফাইলাম, ফাইলাম হচ্ছে কর্ডাটা, কর্ডাটা। তারপর হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া। অর্থাৎ এই কারণগুলো আমরা জানি, সেই জন্যই আমরা এর ক্লাস ম্যামালিয়া লিখলাম। এখানে আলাদা করে আর এই কারণগুলো লিখতে হয় না শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে। তারপর হচ্ছে অর্ডার, অর্ডার হচ্ছে প্রাইমেট, প্রাইমেট। ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলি হচ্ছে হোমোনিডি, হোমিনিডি, হোমিনিডি। এরপর হচ্ছে গণ বা জেনাস, জেনাস হচ্ছে হোমো, এবং স্পিসিস হচ্ছে, স্পিসিস হচ্ছে হোমোস্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। তো এখানে হোমোস্যাপিয়েন্স হচ্ছে আসলে কোন জীবের বৈজ্ঞানিক নাম। আমরা যখন হাতে লিখবো এই হোমোস্যাপিয়েন্স তখন নিচে দাগ দিব, এটা পরে আলোচনা আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দ্বিপদ নামকরণের পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি, একটা জীবের বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে বা দুইটা পদ বা অংশ থাকে। এই যেখানে আমরা যে পড়ছি, এই যেখানে যে শ্রেণী, অর্ডার, বর্গগোত্র, এগুলো আসলে এক একটা পদ। আচ্ছা, তাহলে একটা জীবের বৈজ্ঞানিক নামের, একটা জীবের বৈজ্ঞানিক নামের দুইটা অংশ বা পদ থাকে, যার প্রথমটি হচ্ছে গণ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রজাতি। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম, গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবেরোসাম। এখানে সোলানাম হচ্ছে গণ এবং টিউবেরোসাম হচ্ছে প্রজাতি। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বা নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি বলে, নোমেনক্লেচার পদ্ধতি বলে। তাহলে এটা হচ্ছে দ্বিপদ নামকরণ বা আচ্ছা, এখানে এটা দ্বিপদ কেন বলতেছে, আমরা তো এমনি বুঝতেছি যে এখানে দুইটা পদ আছে, দুইটা পদ থাকলে সেটাকে দ্বিপদ বলা হয়।
আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এখানে এই পুরাটাই হচ্ছে একটা প্রশ্নের উত্তর যে দ্বিপদ নামকরণ বা দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে কি বুঝো? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে খ নম্বরে আসে দ্বিপদ নামকরণ বা আচ্ছা নামকরণ পদ্ধতি বলতে কি বুঝো? তখন আমরা এই উত্তরটা লিখব যে একটি জীবের বৈজ্ঞানিক নামের নাম দুটি পদ বা অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে গণ এবং দ্বিতীয়টি প্রজাতি। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবেরোসাম, এখানে সোলানাম গণ এবং টিউবেরোসাম প্রজাতি। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। ওকে, দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদাভাবে সঠিকভাবে জানা। তাহলে এই যে দ্বিপদ নামকরণের লক্ষ্য কি? পদ্ধতির লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগৎকে সঠিকভাবে আলাদাভাবে আলাদা নামে চেনা বা জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারিত হয়। উদ্ভিদের নামের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা আইসিবিএন কর্তৃক এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা ICJN কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে। তো এখানে পরীক্ষায় এই দুইটার পূর্ণরূপ আসে, যে এই দুইটার পূর্ণরূপ যে ICBN অথবা ICZN, এই দুইটার পূর্ণরূপ পরীক্ষায় আসে। এটা অনেক জায়গায় আসে, MCQতে আসে, তারপরে হচ্ছে ক বিভাগে আসে। ওকে, এরপরে প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। তাহলে এই কোডটা হচ্ছে পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দের হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। অর্থাৎ এই নামকরণটা হয় ল্যাটিন ভাষায়, যার কারণে পৃথিবীতে যেখানেই যায় যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম একইভাবে হয়ে থাকে। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন। তাহলে 1753 সালে ক্যারোলাস লিনিয়াস, ইনি যে সুইডিশ এটা আমরা আগেও জানি, স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। তাহলে দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা প্রদান করেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমকপ্রদ উদ্ভাবন। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের আচ্ছা, এখানে এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে দ্বিপদ ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? তো এখানে দেখো খুব স্পষ্টভাবে বলা হয়েছে, তিনি সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্লান্টারাম বই রচনা করেন। এই বইয়ে তিনি কি করছেন? উদ্ভিদ বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করছেন, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ প্রজাতির সংজ্ঞা দেন। এটুকু যদি লেখে তারপরে আমরা লিখব যে এই জন্য ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াসই প্রথম কোনো একটা উদ্ভিদের গুণ এবং প্রজাতি নিয়ে, যেমন এখানে যদি আমি মানুষের বৈজ্ঞানিক নাম লিখি হোমো স্যাপিয়েন্স, আচ্ছা হোমো স্যাপিয়েন্স বানানটা ভুলে গেছি। আচ্ছা, আমরা রুহিতা, উপরে আছে এটা হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। ওকে,
তাহলে আমরা এই যে মানুষের বৈজ্ঞানিক নাম লিখলাম হোমো স্যাপিয়েন্স, এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে হোমো আর একটা স্যাপিয়েন্স। এই যে পদ্ধতি, এটি তিনি তার স্পেসিস প্লান্টারাম বইয়ে প্রথম উল্লেখ করেন। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস 1753 সালে একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। এই বইয়ে তিনি কোনো একটা জীবের দ্বিপদ নামকরণ কিভাবে করতে হয়, অর্থাৎ দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, সেটি মানে সর্বপ্রথম প্রবর্তন করছেন। এই কারণে তাকে, বা প্রবর্তন করছেন, এই জন্যই তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। ওকে, আচ্ছা, এখন দ্বিপদ নামকরণের যে পদ্ধতি বা কিভাবে এই নামকরণ করতে হবে কোন একটা জীবের, সেটি এখানে আছে, দেখো। নামকরণটি ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। নামকরণটি কেমন হবে? ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জাকারেনা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই ব্যাঙের নামকরণ করা হয়েছে। বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে। তাহলে 1 নাম্বারটা কি, আমরা এটা একটু সংক্ষিপ্তভাবে লিখে রাখবো যাতে সহজে মনে রাখতে পারি। তাহলে প্রথম হচ্ছে নামকরণের পদ্ধতি। নামকরণের পদ্ধতি, জীবের নামকরণের পদ্ধতি আর কি। এখানে 1 নাম্বারটা হচ্ছে এই না, যে বৈজ্ঞানিক নামটা যে হবে, এটি হবে ল্যাটিন ভাষায় অথবা, আচ্ছা আমরা আরো স্পেসিফিক ভাবে লিখি যাতে এটা পরবর্তীতে সমস্যা না হয়। এখানে আমরা স্পষ্টভাবে লিখব, জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। ওকে, প্রথমটা হচ্ছে এই যে নামটা হবে, এই নামটা হবে ল্যাটিন অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। নামটি হবে ল্যাটিন ভাষায়, ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এরপর 2 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে। প্রথমটি হচ্ছে গণ এবং পরেরটি হচ্ছে প্রজাতি। তাহলে বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকবে? আমরা এই বৈজ্ঞানিক নাম আর উল্লেখ করব না, এখানে লিখবো হচ্ছে নামের 2টি অংশ। এটা হচ্ছে পরে আমরা লিখবো, বাট এটা হচ্ছে জাস্ট নোট, যাতে মনে রাখা যায়। বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকবে? 2টি। প্রথমটি হচ্ছে, উপরেরটা হচ্ছে প্রথমটি এবং দ্বিতীয়টি। প্রথমটি হবে হচ্ছে গণ এবং পরেরটি হবে প্রজাতি। এর প্রথম অক্ষর, এই নামের প্রথম অক্ষর, যেমন আমি যদি রুই মাছের বৈজ্ঞানিক নাম লিখি, তাহলে এই যে গণও লিখতে হবে এইভাবে, লিবিও, অর্থাৎ এর প্রথম যে অক্ষর এটি বড় হতে হবে, এটা হবে বড় হাতের, এবং পরেরগুলো হবে ছোট হাতের। প্রজাতি লিখলে সবগুলোই ছোট হাতে লিখতে হবে। প্রজাতির হচ্ছে যেমন রোহিটা, এখানে সরি, এই রোহিতা লিখলে এই সবগুলোই ছোট হাতে লিখতে হবে। আচ্ছা, এখানে সবগুলি ছোট হাতে লিখতে হবে, সব ছোট হাতের। আচ্ছা, এরপরে জীবজগতে প্রতিটি বৈজ্ঞানিক নাম হবে ইউনিক, কারণ এই নাম 2টি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। অর্থাৎ প্রত্যেকটা জীবের জন্য আলাদা আলাদা নাম হবে, অর্থাৎ নামগুলো হবে ইউনিক। 3 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক নাম হবে ইউনিক। বৈজ্ঞানিক নাম হবে ইউনিক বা অদ্বিতীয়।
আচ্ছা, এরপর হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের লিখতে হবে। আমরা এখানেই দেখছিলাম যে, আচ্ছা আমরা এখানে এটা লিখছি, আচ্ছা দরকার নাই, আমরা আবার লিখি। অর্থাৎ এটা যদি বৈজ্ঞানিক নাম হয়, যেমন হচ্ছে অলিয়াম সেপা, অলিয়াম সেপা পেঁয়াজের বৈজ্ঞানিক নাম সেপা, অলিয়াম সেপা। এখানে আমি যে বৈজ্ঞানিকটা আমরা লিখছি, এটা হচ্ছে গণ, এটা হচ্ছে প্রজাতি। তাহলে বৈজ্ঞানিক নামের গণের প্রথম অক্ষর বড় হাতের, বাকি অক্ষরগুলো ছোট হাতের। প্রজাতির সবগুলো ছোট হাতে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে বড়, আর সবগুলো কি ছোট হাতে, আর এর সবগুলো ছোট হাতের হবে। ওকে, এটা এখানে লেখা আছে বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর ইউনিক হবে, প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের। এরপরে বলছে যে দ্বিতীয় দ্বিতীয় অংশটি ছোট অক্ষর দিয়ে লিখতে হবে এবং দ্বিতীয় অক্ষরটি ছোট হাতে, যেমন অলিয়াম সেপা, এই যে এ বড় হাতের, বাকি অক্ষরগুলো ছোট হাতের, আর সেপা সবগুলোই ছোট হাতের। এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের, আর এগুলো সবই ছোট হাতের। একইভাবে প্যান্থারা লিও বা সিংহের বৈজ্ঞানিক নাম, এখানেও এই যে এটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, আর এখানে সবগুলোই ছোট হাতের। ওকে, এরপর হচ্ছে 5 নাম্বার, আমরা 4 নাম্বার দেখলাম, এরপর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। আমরা যখন কম্পিউটার দিয়ে লিখবো, লিখে প্রিন্টারে মুদ্রণ করব, তখন সেক্ষেত্রে আমাদের এটা একটু বাঁকা করে লিখতে হবে, মানে ইটালিক ফরম্যাটে লিখতে হবে। যেমন আমরা যদি ধানের বৈজ্ঞানিক নাম লিখি, তাহলে লিখতে হবে, মানে কম্পিউটারে লিখলে অরিজা স্যাটিভা, যেমন অরিজা স্যাটিভা, এরকম একটু বাঁকা করে লিখতে হবে। আচ্ছা, অরিজা স্যাটিভা। আর যদি এটা হচ্ছে অরিজা স্যাটিভা, স্যাটিভা, এটা হচ্ছে ইটালিক, ইটালিক ফরম্যাট, ইটালিক ফরম্যাট। আচ্ছা, ইটালিক ফরম্যাট যদি আমরা কি করি, ছাপাই, ছাপাই, ছাপাইলে আমাদের ইটালিক ফরম্যাটে লিখতে হবে। আর যদি হাতে লিখি, আর হাতে লিখলে গণ ও প্রজাতির নামে আলাদাভাবে দাগ দিতে হবে, যেটা ইটালিক ফরম্যাটে লিখছে, ইটালিক ফরম্যাট। আচ্ছা, এরপরে 6 নাম্বার, আমরা যদি হাতে লিখি, আমরা ধরো কাতলা, কাতলা মানে কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা, কাতলা। এটা হাতে লিখলে আমাদের গণ এবং প্রজাতি, এই যে গণ এবং প্রজাতি, এর নিচে দাগ দিতে হবে। এটা হলো হাতে লিখলে, হাতে লিখলে আমরা এই যে কলম দিয়ে লিখি, লিখলে গণ এবং প্রজাতির নিচে আলাদাভাবে দাগ দিতে হবে, যে ওরা এটা হাতে লেখার ফরম্যাট দেখাইছে। এরপর হচ্ছে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটি গৃহীত হবে। অর্থাৎ অগ্রাধিকার আইন অনুসারে, ধরো একটা জীব 2 জন আবিষ্কার করছে, এটা একটা জীব, এই জীব এর নামকরণ করছে 2 জন, নামকরণ করছে কয়জন, প্রথম জন, দ্বিতীয় জন, দ্বিতীয় জন। তাহলে প্রথম জন যেহেতু, আমি মনে করি যে প্রথম জন আগে আবিষ্কার করছে, আর মানে নামকরণটা দিছে, আর পরের জন পরে নামকরণ দিছে, এই নামকরণটা প্রদান করছে। তাহলে অগ্রাধিকার আইন হচ্ছে, অগ্রাধিকার আইন অনুসারে প্রথম জনেরটা গৃহীত হবে, গৃহীত, পরের জনেরটা এটা গৃহীত হবে না, গৃহীত হবে না। কোন আইন বলে? অগ্রাধিকার আইন, অগ্রাধিকার আইন। আচ্ছা, এখানে লিখি অগ্রাধিকার আইন। তাহলে যদি কোনো একটা জীবের নামকরণের ক্ষেত্রে 2 জন বা 2 এর অধিক জন একই নামকরণ করেন, একটা জীবের একই নামকরণ করেন, সেক্ষেত্রে একই নাম, মানে এই নামকরণ হবে একই, এই নামটা একই নাম প্রদান করছেন, সেক্ষেত্রে যিনি আগে নামটা দিবেন
অগ্রাধিকার আইন অনুসারে তার নামটাই গৃহীত হবে। অর্থাৎ যদি কোনো একটা জীবের দুইয়ের অধিক বা দুইজন, একের অধিক জন, দুইজন, তিনজন যদি একই নাম প্রদান করেন, যিনি ওই নামটি প্রথম প্রদান করছেন অগ্রাধিকার আইন অনুসারে তার নামটি গৃহীত হবে। এটাই এখানে বলা আছে। যদি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ৮ নাম্বার। একজন বিজ্ঞানী কোন একটা জীবের নাম প্রদান করছেন, জীবের নাম দিছেন একজন বিজ্ঞানী। তাহলে এই যে নামটা তিনি দিছেন, এই নামটা ধরেন সেই নামটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তো এই নামটা, এই হোমো স্যাপিয়েন্স যে নাম, মানুষের বৈজ্ঞানিক নাম, এটি দিছে হচ্ছে লিনিয়াস। তাহলে তার যে নাম, এই বিজ্ঞানীর যে নাম, সেটি সংক্ষেপে উল্লেখ করতে হবে এই বৈজ্ঞানিক নামের শেষে, বড় হাতের অক্ষরে উল্লেখ করতে হবে। লিনিয়াস নাম দিছেন হচ্ছে লিনিয়াস, সেই জন্য আমি বড় হাতের এল লিখছি। এরপর এই নামটা যত সালে প্রদান করছেন সেটা এখানে লিখতে হবে। এই লিনিয়াস মানুষের নামকরণ করছেন 1758 সালে। 1758 সালে, অর্থাৎ এখানে এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম গণ, এটা হচ্ছে প্রজাতি। তাহলে এই দুইটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। আর এখানে এল যে লিখছি, এটা হচ্ছে মূলত লিনিয়াসকে বুঝাইছে। লিনিয়াস। এবং এখানে যে সালটা লিখছি, মানে এই এত সালে লিনিয়াস, 1758 সালে লিনিয়াস হোমো স্যাপিয়েন্স বা মানুষের বৈজ্ঞানিক নামটা প্রদান করছে। একইভাবে এখানে ওয়ারিজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, এখানে লিনিয়াস 1753 সালে এই নামটা প্রদান করছে। আচ্ছা, কয়েকটা জীবের এখানে বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। যেমন ধানের হচ্ছে ওয়ারিজা স্যাটিভা, পাটের হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আমের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নাইমফিয়া নুচালি, জবা হ্যাবিস্কাস রোসা সাইনেন্সিস। এই জবা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে শাপলা, কাঁঠাল, এগুলো সবই গুরুত্বপূর্ণ, সবগুলোই পড়তে হবে। এরপর হচ্ছে কলেরা, ভ্রাইবো কলেরা। এখানে ভ্রাইবো মানে হচ্ছে কমা, এটা দেখতে কমার মতো, সেই জন্য ভ্রাইবো কলেরা হয়েছে। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপর হচ্ছে আরশোলা, প্রিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, ইলিশ ট্যানিওলোসা ইলিশা, কুনুব্যাং, ডুট্টা ফাইনাস, মেলানোস্টিকটাস, অথবা পূর্বে ছিল, এটা হচ্ছে পূর্ব নাম ছিল বুফোমেলানোস্টিকটাস, দোয়েল ক্যাপসুলারিস, ক্যাপসিকাস স্যালোয়ারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা টাইগ্রিস, মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। এগুলো এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউতে আসে, আর সাধারণত আসে না, বেশিরভাগই এমসিকিউতে আসে। এটা এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ সুপার ডুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এই অধ্যায় শেষ। এখানে দেখো আমরা বেশ কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই শ্রেণীবিন্যাসের যে গুরুত্ব, আমরা এটা গুরুত্ব বা শ্রেণীবিন্যাস কি কাজে লাগে, কেন শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু জানা প্রয়োজন। আচ্ছা, এরপরে এখানে আমরা এটা একটু সলভ করি। দেখো, জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি, জীববিজ্ঞান কেন শিখতে হয়, এই গুরুত্বটা তোমার বইয়ে আমরা যে পড়ছি এখানে উল্লেখ নাই। জীববিজ্ঞান পড়তে হবে। জীববিজ্ঞান পড়ে আমরা আসলে কি শিখলাম, জীববিজ্ঞান মাধ্যমে আমরা কি শিখি, আমরা কোনো জীব সম্পর্কে জানতে পারি, উদ্ভিদ না প্রাণী, সেটা আমরা জানতে পারি। এছাড়াও এই জীববিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা শিখতে পারি কোন জীবটা আমাদের ভালো কাজে লাগে, কোন জীবটা আমাদের খারাপ কাজে লাগে। জীববিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, এই শাখাগুলো পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের চোখের আড়ালেও জীব আছে, যেগুলো আমাদের কতগুলো উপকার করে, কতগুলো অপকার করে। আমাদের জীবের বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন অংশ, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি, রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারি। এরকম আমাদের প্রয়োজনীয় সকল বিষয় জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। আমাদের যেগুলো
দৈনন্দিন জীবনে প্রয়োজন, এই বিষয়গুলো জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে জানতে পারি। এই জন্য আমরা বলতে পারি জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব আসলে অনেক। এগুলো ধারাবাহিকভাবে আমরা কয়েকটা গুরুত্ব লিখি, যেমন 1 নাম্বার হচ্ছে আমরা নতুন জীব শনাক্ত করতে পারি, বা আচ্ছা আমরা কি প্রথমে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব, প্রথম হচ্ছে আমরা জীব সম্পর্কে জানতে পারি, জীব সম্পর্কে জানতে পারি জানতে পারি 2 নাম্বার হচ্ছে কোন জীব উপকার এবং উপকারী এবং অপকারী জীব সম্পর্কে জানতে পারি, জীব সম্বন্ধে জানতে পারি। এরপর হচ্ছে আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা ধারণা পাই। আমরা যদি ফিজিওলজি পড়ি, তাহলে শরীরের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের ধারণা আসে। অর্থাৎ আমরা জীবের আচ্ছা এখানে জীব সম্পর্কে জানতে পারি, এটাই আনাপ, এটার আলাদাভাবে শরীর বলা দরকার নেই। এরপর আমরা জীববিজ্ঞান পাঠের মাধ্যমে উপকারী বা শস্য উদ্ভিদ শনাক্ত করতে পারি। এরপর হচ্ছে আমরা বিভিন্ন আমরা কৃষিতে যে বিভিন্ন বিষয় চাষ করি, যেমন মাছ, ধান, গম, অর্থাৎ শস্য উৎপাদনে জীববিজ্ঞান সহায়তা করে। শস্য উৎপাদনে সহায়তা করে। উৎপাদনে উৎপাদনে সহায়তা করে। আচ্ছা তোমাদের এটা একটা হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটা হচ্ছে তোমরা এরকম 10টা নতুন বিষয় যেটা জীববিজ্ঞান পাঠের সাথে সম্পর্কিত সেটা তোমরা লিখবে। এরপরে দেখো জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। আমরা আগে লিখছি। জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আমরা পড়ছি। শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করে, এগুলো আমরা পড়ছি। এরপরে দেখো জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। আচ্ছা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক, এটা বলে আসলে শেষ করা যায় না। তো আমরা কয়েকটা প্রয়োজনীয়তা লিখি। একটা হচ্ছে বিশাল জীব জগৎকে আমরা অল্প সময়ে জানতে পারি। বিশাল জীব জগৎ সম্বন্ধে কম পরিশ্রমে অল্প সময়ে জানতে পারি। অল্প সময়ে জানতে পারি। আচ্ছা 2 নম্বর হচ্ছে নতুন জীব শনাক্ত করতে পারি। কোনো একটা নতুন জীব আমরা পাইলাম, সেটা আমরা শনাক্ত করতে পারি। নতুন জীব শনাক্ত করতে পারি। তারপর হচ্ছে 3 নাম্বার, আমরা নতুন জীব শনাক্ত করলাম, এই শনাক্তকৃত জীবটি আমরা নাম কিভাবে করতে হয়, নামকরণ, এটাও শ্রেণীবিন্যাসে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ জীবের নামকরণ করতে পারি। জীবের নামকরণ করতে পারি। এরপর হচ্ছে আমরা জীবের নামকরণ করলাম। নামকরণ করার পর একটা জীব আমরা পাইলাম, এই জীবটা ক্ষতিকর না উপকারী, সেটাও আমরা শনাক্ত করতে পারি। অর্থাৎ ক্ষতিকর বা ক্ষতিকর এবং উপকারী জীব আমরা শনাক্ত করতে পারি। আচ্ছা এভাবে অনেক লেখা যায়, ধারাবাহিকভাবে আমরা লিখব। তো যেহেতু এটা আসলে খ নাম্বারে আসে, 4টা দিলেই এনাফ, 4টা অথবা 3টা দিলেই এনাফ, এর বেশি দেওয়ার আসলে প্রয়োজন হয় না। ভুল লিখলে নাম্বার পাওয়া যায় না। তো আমরা সঠিক লিখবো সবসময়, অল্প লিখলেও সঠিক লিখতে হবে। আচ্ছা এখন আসো আমরা এগুলো সলভ করি। দেখো এখানে বলছে যে জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এর আগেও আমরা পড়ছি। এই যে দেখো এখানে কি আছে, ইকোলজিতে বস্তুবিদ্যা, মাইক্রোবায়োলজিতে ছোট ছোট জীব নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে এন্টোমোলজিতে আলোচনা করা হয় কি নিয়ে, এন্ডোক্রাইনোলজি কি নিয়ে, আমরা একটু দেখে আসি। আমরা এটা আগেও পড়ছি। এখানে দেখো এই যে মাইক্রোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়,
মাইক্রোবায়োলজিতে দেখো এখানে এটা মরফোলজি, মাইক্রোবায়োলজি ভৌত জীববিজ্ঞানের শাখা, ফলিত। মাইক্রোবায়োলজিতে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অন্যান্য অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে এন্টোমোলজিতে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে এখানে বলছিল হচ্ছে কি ইকোলজি, ইকোলজি এখানে আছে। আচ্ছা, ইকোলজি হচ্ছে এখানে আছে। ইকোলজি এই যে প্রাকৃতিক পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে নিচের কোনটি জীববিজ্ঞানে কোন সংখ্যায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে? এন্ডোক্রাইনোলজিতে এখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোন। এখানে হচ্ছে ক্ষুদ্র জীব নিয়ে আলোচনা করা হয়। এখানে হচ্ছে বাস্তুবিদ্যা, মানে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এবং এন্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ, তাহলে এটা হচ্ছে এন্টোমোলজি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবের উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা, বিস্তারিত জ্ঞানকে উপস্থাপন করা। আচ্ছা, শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্য এটা আমরা আগেও পড়ছিলাম। দল এবং উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারে, এটা কি উদ্দেশ্যের মধ্যে আছে? আমরা একটু দেখে আসি। এখানে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আছে, প্রতিটি দল এবং উপদল সম্পর্কে জানা, এটা আছে। ভিন্নতার দিকে আলোকপাত করে আলোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করে, এটা আছে। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। অর্থাৎ এখানে যে তিনটা আছে, তিনটাই আসলে এর ভিতরে আছে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বার। অর্থাৎ এটাও আছে। এখানে যে প্রথমটা জীবের উপদল সম্পর্কে, এটাও আছে। জীবের একক নামকরণ করতে পারে, এটাও আছে। বিস্তারিত জ্ঞানকে উপস্থাপন করে, অর্থাৎ সবগুলোই। উদ্দীপকের পাশের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 3 নং চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? এটা আমরা আগেও দেখছি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এরা চলনক্ষম। যেহেতু এখানে এটা ফ্লাজেলা আছে, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা আছে, ফ্লাজেলা থাকলে সে এটা নড়াচড়ার মাধ্যমে চলাচল করতে পারে, তার মানে এটা হচ্ছে চলাচল করতে পারে। এরা খাদ্য গ্রহণ করতে অক্ষম। এটা ভুল, কারণ এরা খাদ্য গ্রহণ করতে পারে। এরা খাদ্য তৈরি করতে অক্ষম, হ্যাঁ এটা সঠিক। এরা নিজের খাদ্য আসলে নিজে তৈরি করতে পারে না। এরা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত না। এদের নিউক্লিয়াস তাদের নিউক্লিয়াস সুগঠিত। এরা খাদ্য তৈরিতে অক্ষম, এরা চলাচলে সক্ষম। আচ্ছা, এটা আসলে এই দুইটাই হয় না, কিন্তু আমরা পড়ছিলাম যেহেতু এটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের কিছু জীব আছে যারা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, সেই হিসাবে এটা রাইট। কিন্তু যদি এক থাকতো শুধু, তাহলে আমাদের এক দিতে হতো, কারণ ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শুধুমাত্র ব্যাকটেরিয়ার কোষে যদি রঞ্জক পদার্থ থাকে, সেক্ষেত্রে তারা খাদ্য কিছুটা তৈরি করতে পারে। তো এটা হবে 1 ও 2। এদের তো সুগঠিত নিউক্লিয়াস নয়। ওকে, আজকে এ পর্যন্তই। এরপরে আমরা বিগত সালের নৈবিত্তিক এবং বিগত সালের যে বোর্ড কোশ্চেন আছে এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।